অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য এবার সামনে এসেছে। ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায় এবং এর নথিপত্র পেয়েছে চ্যানেল 24। আসাদুজ্জামান মিয়া কিভাবে এত সম্পদ গড়লেন সেটি দুদক অনুসন্ধান শুরু করলেও তা বেশি দূর আগায়নি। তবে এবার সংস্থাটির আইনজীবী বলেছেন ছুটির পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন তারা। আসাদুজ্জামান স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। খবর বেরিয়েছে এই আসাদুজ্জামানের অবৈধ সম্পদের পরিমাণ এত বেশি যে সাবেক আইজিপি বেনজিরও তার কাছে হার মেনেছেন। তার দুর্নীতির খবর বের হবার পর দুদক তদন্তে নামার আগেই চম্পট দিয়েছেন আসাদুজ্জামান। গেল সপ্তাহে স্ত্রী সহ আমেরিকায় গেছেন। সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকায় গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকায় বিনিয়োগ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তো আমরা গণমাধ্যম থেকে যেটা জানতে পারলাম তিনি এখন আমেরিকাতে আছেন। আমেরিকাতেও নাকি তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, তার অসংখ্য বাড়ি রয়েছে, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তার ছোট ছেলে সেখানেই নাকি পড়াশোনা করে। তো এরকম গণমাধ্যমে আমরা দেখলাম। তো অপরদিকে সাংবাদিকেরা ওবায়দুল কাদের কাকুকে প্রশ্ন করেছেন যে সাবেক এই পুলিশ কমিশনারের এরকম অবৈধ সম্পদ বের হয়েছে, এতে আপনি কি বলবেন? তো ওবায়দুল কাদের কাকু বলেছেন যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি আমরা জানবো কী করে, মানে কাকুরা এগুলো জানে না, তারা এগুলো জানে না। আমেরিকা কিন্তু ঠিকই জানে। আমেরিকা জেনে জেনে যখন তাদের উপর স্যাংশন দেয় তখন এরা যায় হাত পাও ধরে যে স্যাংশনটা তুলে নেন, আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তো ওবায়দুল কাকুরা এগুলো বিষয় জানে না, কে দুর্নীতি করে বা কে কি করে এগুলো জানে না। ওই সাংবাদিকদের সাফ সাফ বলে দিয়েছে আমরা এগুলো জানি না, কে কি দুর্নীতি করবে আমরা কিভাবে জানবো। মানে কাকু খুব দেশ নিয়ে ভাবে, সব সময় দেশের টেনশানে থাকে, তো এ কারণেই ওই কে কোথায় দুর্নীতি করতেছে সেগুলো জানে না। বেনজির যে বাংলাদেশের অর্ধেক কিনে নিয়েছে তারপরও কাকু জানে না। তো বেনজিরতে তো ন্যাংরা করে দিয়েছে আমেরিকা আগেই। আমেরিকাতেও তার অনেক ধন সম্পত্তি ছিল, বাংলাদেশে যা ছিল তার চাইতে বেশি সেখানে ছিল। তো আমেরিকা তো সেটা নিয়ে নিয়েছে। কাকুরা এগুলো জানে না, কাকুরা সবসময় দেশের চিন্তা করে। দর্শক, এখন আসি মানব জমিনের এই রিপোর্ট নিয়ে। সর্বপ্রথম রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মানব জমিন এই রিপোর্ট করেছে। এর আগে কিন্তু অসংখ্য রিপোর্ট এরকম মানব জমিন করেছে এবং মানব জমিনের উপর যে কত ঝড় ঝাপটা আসছে কল্পনাও করা যাবে না। তো মানব জমিন এই রিপোর্ট করার পরে এই মিয়া খানের সাথে যোগাযোগ করেছে প্রথম আলো। মানে প্রথম আলো তো এরকম রিপোর্ট করবে না, কারণ প্রথম আলো সবসময় তেল মারে, আপনারা জানেন, তেল দিয়ে থাকেন। সে ঝুঁকি নিয়ে এরকম রিপোর্ট বা অনুসন্ধান করে এরকম রিপোর্ট বের করা সেটা প্রথম আলো করবে না, কারণ সে মানে লেস প্যান্সার যেটা বলে না, সেটাই। তো মানব জমিন যে রিপোর্ট করছে প্রথম আলো সেটা বিশ্বাস হয়নি। সে আবার ওই খান সাহেবের সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে খান সাহেব ইনিয়ে বিনিয়ে বলেছে যে না, এগুলো আমার একটা অবৈধ সম্পদ নয়, আমার পৈতৃক সম্পত্তি যেগুলো পেয়েছি সেগুলো বিক্রি করে এগুলো নিয়েছি এবং আমার ছেলে মেয়ে, ছেলের বউ, এরা সবাই উচ্চ বেতনে চাকরি করে, তো সবার বেতন থেকে যা আয় হয় সেখান থেকে কিনেছি। মানে এগুলো ফ্ল্যাট কিনেছে, জায়গা জমি কিনেছে, আমেরিকাতে বাড়ি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে, এগুলো চাকরির টাকা দিয়ে। তো আমরা যেটা দেখলাম যে এরা সারা জীবন চাকরি করেও যে একটা ফ্ল্যাটের দামই তো হবে না। এখানে তো অসংখ্য ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটের দামই শুনলাম 50 কোটি টাকা। 50 কোটি টাকা চাকরি করে কি সম্ভব? সম্ভব নয়। তো যাই হোক, যেটা বললাম, প্রথম আলো তাকে প্রশ্ন করেছে, তখন সে উত্তর দিয়েছে যে না, এগুলো আমি আমার নিজের টাকায় করা, আমার পৈতৃক সম্পত্তি, আর আমরা সবাই চাকরি বাকরি করে এগুলো করেছি। তো ওটা নিয়ে আবার প্রথম আলো রিপোর্ট করেছে। তাহলে দেখেন মানব জমিন
এত বড় রিস্ক নিয়ে এবং অনুসন্ধান করে সম্পত্তি কোথায় কোন বিল্ডিং আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, এগুলো দীর্ঘদিন থেকে অনুসন্ধান করে রিপোর্ট করেছে। সেটা প্রথম আলোর বিশ্বাস হয়নি, সে খান সাহেবকে ফোন করে যা বললো সেটাই এরা ছেপে দিল। মানে এর আগে আপনারা দেখেছেন যে কালের কণ্ঠ এই বেনজিরের পিছনে লেগেছে, লাগার পরে বেনজিরের যেগুলো সম্পদের তথ্য এরা তুলে ধরেছে কালের কণ্ঠ। তখন ওই বেনজির কি করবে প্রায় 21-22 দিন পরে লাইভে আসা তার ফেসবুক আইডি থেকে বলতেছে যে না, এগুলো আমার সব বৈধ সম্পত্তি, আমি এগুলো বৈধভাবে কিনেছি, এ করেছি সে করেছি, এগুলো এ নিয়ে বেরিয়ে বলেছে। কিন্তু দেখা গেল যে গুলশানে মানে কালের কণ্ঠ যে কয়টা মানে অনুসন্ধানে যা পেরেছে তা প্রকাশ করেছে। তো গুলশানে বেনজিরের অসংখ্য মানে বিল্ডিং আছে। তো কালের কণ্ঠ একটা বিল্ডিংয়ের কথা বলেছিল, তার পাশে আরও কয়েকটা বিল্ডিং ছিল, এগুলোর কথা কালের কণ্ঠ তখন অনুসন্ধান করে পায়নি কেউ, সেগুলো বলেনি। কিন্তু বেনজির এসে ওই কালের কণ্ঠ যা প্রকাশ করেছিল সেগুলোই সে ডিপেন্ড করছে, অথচ তার পাশে বেনজিরের আরও 5-6টা মানে বিল্ডিং আছে, সেগুলোর কথা কিন্তু বেনজির বলেনি। যে বেনজির যদি সত্যই বলতো যে আমার আরও বিল্ডিং আছে, কালের কণ্ঠ এই একটা বিল্ডিংয়ের কথা বলছে, আমার আরও বিল্ডিং আছে, এগুলো আমার বৈধ টাকায় কেনা, এগুলো কিন্তু বলেনি। তো এটাও এই মিয়া সাহেবেরও এটা এইভাবে ইনে বিনে মিয়া সাহেব বলতেছে যে এগুলো আমার বৈধ টাকা। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ চাকরির বেতন কত টাকা? 50 কোটি টাকা একটা বিল্ডিংয়ের দাম, তাহলে কতদিন লাগবে? আবার বিদেশে ছেলে পড়াশোনা করতেছে, বিদেশে আবার ব্যবসা প্রতিষ্ঠান করেছে, অসংখ্য ব্যয় করেছে, আপনারা ধীরে ধীরে সব দেখতে পাবেন। তো এগুলো মিথ্যা কথা, সে নিজেকে ডিপেন্ড করার জন্য ওই প্রথম আলোকে এগুলো বলেছে। তো আপনি এত কনফিডেন্স আছে আপনার এত, তাহলে আপনি দেশ ছেড়ে পালালেন কেন? বৌসল নিয়ে পালালেন কেন? এই প্রধান পদে যারা আছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে এরা সবাই চোর, সবাই বাটপার, এদের ভিতর কোনো দেশপ্রেম নেই, এরা নিজেকে নিয়ে ভাবে। দেশের জনগণের কি হলো না হলো সেগুলো চিন্তা নেই। আর এই বাংলাদেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকার জন্য যত খারাপ, যত বদমায়েশ, চোর, লুটপাট আছে তাদেরকে উপরের পদে বসাইছে। তবে ভালো মানুষ তো সেখানে বসালে সমস্যা, ক্ষমতায় থাকা যাবে না। তো ক্ষমতায় থেকে কি করবেন? আমাদের দেশ তো শূন্য হয়ে যাচ্ছে, আমাদের দেশ শূন্য হয়ে যাচ্ছে, বিদেশের মানে কাছে আমাদের মুখ দেখানোর আর কিছু নেই। আপনি ক্ষমতায় তো থাকবেনই, থাকেন, সমস্যা নেই, কিন্তু আমাদের দেশটা যে শূন্য হয়ে যাচ্ছে। তো দর্শক, এই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার পালানোর বিষয় নিয়ে কথা বলেছেন 1A চ্যানেলের পরিচালক হেমায়তুদ্দিন মিশন ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকায় গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকাও বিনিয়োগ করেছেন। মার্কিন সরকার যদি মানে দয়া করে তাকে ফেরত দেয় আর কি, তার সম্পত্তির মধ্যে ফেরত দেয়। এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, এই আসাদ চোরা সে কিন্তু দেশ ছেড়ে অলরেডি পলাইছে। এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি। এখন ঘটনাটা হয়েছে কি, যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না। কারণ গত এই 14 বছরে পুলিশ প্রশাসন এত দুর্নীতি করেছে। দেখুন, একটা ইঞ্জিনিয়ারও ঘুষ খায়, একটা পুলিশও ঘুষ খায়, কিন্তু পুলিশ ঘুষ খাইলে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হয়, কারণ পুলিশ একটা মানুষকে টর্চার করে, তার কাছ থেকে জোর করে টাকা আদায় করে। আর মহানগর পুলিশ কমিশনার তো টাকার খনি রে ভাই। একটা থানার, ঢাকার কোতোয়ালি থানার ওসি, তারপরে বিভিন্ন থানার ওসি, একটা ওসি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে সেই ওসিদের বসের বস ডিএমপি কমিশনার, সে কত টাকার মালিক আপনি বলেন তো? এরকম টাকা হইছে খাইছে এই আসাদ মিয়া বলেন, তারপরে এই শফিক বলেন। আবার দেখেন সাবেক আইজিপি শহীদুল হক, এই শহীদুল হক তো ছিল দুর্নীতির বরপুত্র। এই শহীদুল হক যখন আইজিপি ছিল তখন কি পরিমাণ যে গুম খুন ক্রসফায়ার হয়েছে। এই শহীদুল হক ছিল তখন আইজিপি। এই আসাদ চোরা মিয়া আসাদুজ্জামান, ও ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আর কৃষ্ণপদ রায়, সেই কৃষ্ণপদ ছিল ডিবি কমিশনার। এরা তিনজন মিলে যেই রকম গুম খুন ক্রসফায়ার গুলো করেছে, সেই আইজিপি শহীদুল হক এখন
টক শোতে অনেক বড় বড় কথা বল, আবার ওই জয়পুরহাট না জানি কোন আসন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়নও চায়, যদিও পাননি তিনি। মানে এত টাকা পয়সা তিনি ইনকাম করেছেন। এই আইজিপি শহীদুল হক যেই পরিমাণ অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছেন, তার কাছে বেনজিরও শিশু, এই মিয়া আসাদুজ্জামানও শিশু। এখন রিটায়ার করার পরে তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, অনেক মানে সৎ সাজতেছেন। যেমন তিনি একটা বই লিখেছেন, পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। এই যে স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন, মানে এই জঙ্গি নাটকগুলো যে কি ভাবে তারা করেছে। আমি আগে বলেছিলাম না, তখন ওই যে 14 থেকে 18 ওই সময় পুলিশের প্রধান ছিলেন শহীদুল হক, তারপরে গোয়েন্দা কমিশনার ছিলেন কৃষ্ণপদ রায়, মহানগর পুলিশ কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, আর এসবির ছিলেন ওই যে মনিরুল। এরা মিলে যেই পরিমাণ জঙ্গি নাটক এরা করেছেন, তো এটা নিয়েই বই লিখেছেন পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন। এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। এটা আমার পরিষ্কার কথা, আমার বাস্তব অভিজ্ঞতা। ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। একজন এমপি চান তিনি যা বলবেন ওসি তাই করবে। এই সকল চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন। তিনি আরো বলেন যে আমি যখন পুলিশ প্রধান ছিলাম, আমি রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি। কি বলেও চেয়ার চেয়ে চাকরি করিনি, বদলি হয়েছি, চলে গিয়েছি। চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেছপা হয়নি। তবে সবাই তো আর আমার মতো পারবে না, সবাই তো আর আমার মতো নীতিবান নয়। এর জন্য একটা সিস্টেম চালু করা উচিত যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে। এবং তার আমলে যখন প্রতি বছরে 400-500 করে গুম হতো এবং 1000-2000 করে ক্রস ফায়ার হতো, তখন তিনি এই ক্রস ফায়ারের পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন যে শুরুতেই ক্রস ফায়ার দরকার ছিল 2020 সালে, তিনি রিটায়ার করার পরে আর কি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ক্রস ফায়ার করেন, মানে পুলিশ যে ক্রস ফায়ার করে, প্রতিটা ক্রস ফায়ারের পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা সব ঘটনার ক্ষেত্রে একই ধরনের। মানে এই আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম, আগে থেকে উৎপত্তি থাকা সন্ত্রাসীরা গুলি করলো, পরে দুই পক্ষের গোলাগুলিতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ও মারা গেল। এটার মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই এবং মানুষ এটা নিয়ে হাসাহাসি করে। উত্তরে তিনি বললেন যে আমি নিজেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তবে একটা কথা, আমাদের দেশে মাঝে মাঝে কিছু এনকাউন্টার বা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। এই ক্রস ফায়ারের ঘটনার প্রেক্ষাপট জানতে হবে। দেশে অনেক বড় বড় সন্ত্রাসী ছিল যাদেরকে গ্রেপ্তার করে রাখা যেত না। কেন রাখা যেত না? এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাখা যাবে না কেন? কারণ ওদেরকে আওয়ামী লীগ মদদ দেয়। কয়েকদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে আরো বড় বড় অপরাধ করত। আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষাপটে 2004 থেকে শুরু ক্রস ফায়ারের ঘটনা, তখন থেকে বড় বড় সন্ত্রাসীরা ক্রস ফায়ারে নিহত হয়েছে। দেশের মানুষও তাকে ব্যাপক সমর্থনও দিয়েছে। দেখা যায় যে ক্রস ফায়ারের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেশে যদি দ্রুত বিচার কাজ সম্পন্ন হতো এবং আসামিদের যদি জামিন না হতো, তাহলে ক্রস ফায়ারের ঘটনা ঘটতো না। তো দেখুন, একটা লোক যত বড় অপরাধী করুক না কেন, তার বিচার হতে হবে। তার যদি মৃত্যুও হয় সেটা হতে হবে বিচারের মাধ্যমে। একটা লোককে বিনা বিচারে কোনোভাবেই মারার ক্ষমতা কারণ নেই। এবং এই শেখ হাসিনাও কিন্তু যখন বিরোধী দল ছিল, সে কিন্তু এইসব বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি কিন্তু জোর উচ্চকণ্ঠ ছিলেন। সেই আইজিপি শহীদুল হক তিনি প্রকাশ্যে বলতেছেন যে ক্রস ফায়ার দরকার, এই ক্রস ফায়ারের কারণে অপরাধ অনেক কমেছে। মানে তার মতো একটা আইনের লোক হয়ে তিনি কত বড় একটা বেআইনি কথা বলতেছেন এই শহীদুল, যার নীতি নাই, বিবেক নাই, কিচ্ছু নাই। এখন তিনি টকশো করেন, অনেক নীতি কথা বলেন এবং তার অনেক অপকর্ম আছে। তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন সেই সম্পত্তি মানে এই বেনজির টেনজির আরো বেশি সম্পত্তি তিনি মালিক হয়েছেন এবং এটা অচিরেই সামনে আসবে। আপনারা ওয়েট করেন, অচিরেই সামনে আসবে। আমাদের জুলকারনাইন সাহেব ভাই এটা নিয়ে কাজ করতেছেন। তার সকল দুর্নীতির সব নথিপত্র সব সামনে আসতেছে এবং পুলিশের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব জড়িয়ে গেছে। বেনজির চিন্তা করছে যে আমার যেহেতু সবকিছু ফাঁস হয়ে গিয়েছে, কাজেই অন্যদেরটাও ফাঁস করে দিব। এখন বেনজিরের অনুগত যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা বিভিন্ন তথ্য কালেকশন করে তারা এইসব ফাঁস করে দিচ্ছে। যারা আমাদের মতো আছে নাগরিক টিভি, তারপরে ওই যে সাবি ভাই বিদেশে থাকে অ্যাক্টিভিজম করে, তাদের কাছে এই সকল পুরো ফাইলপত্র দিয়ে দিচ্ছে প্রমাণ সহ এগুলো উপস্থাপন করার জন্য। একদিক দিয়ে ভালোই হলো যে সবগুলোর মুখ উন্মোচিত হলো যে হাসিনারে ক্ষমতা রাখার জন্য যে একাম করছো জীবনে, হাসিনাও বলছে যে আমাকে ক্ষমতা রাখো, বিনিময়ে তোমরা অবারিত দুর্নীতি করার সুযোগ পাবে। করেছেও তাই এবং এগুলো করেছে। দর্শক, আপনারা হেমায়েতুদ্দিন ভাইয়ের ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা কি মনে করেন যে প্রশাসনের উচ্চ পদে যারা আছে তারা সবাই কি এরকম দুর্নীতিবাজ নাকি কিছু কিছু ভালো আছে? তো আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।